এইখানকার লোকের মুখে শুনলাম, এই যে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটিতে একসময় মিঠুন চক্রবর্তী, সুপারস্টার মিঠুন চক্রবর্তী এই ব্রিজে এসে শুটিং করেছিল। অজয় নদী আর গঙ্গা নদীর সঙ্গমস্থলের মধ্যে চারিদিকে আম জাম কাঁঠাল নারকেল গাছের সারির মধ্যে এরকম একটি মন্দির অবস্থিত, যেখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। মন ভালো করার মতো জায়গা হচ্ছে এই সাকাই আশ্রম। এই যে গাছে উঠছে, ওঠ ওঠ ওঠ, দেখা দেখা দশটা দেখ, ওঠা, আস্তে করে নামা, আস্তে করে নামা, নামা, নিয়ে 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 এই রসটা ঢালছে। নিচে করুন, নিচে করুন। পুরো এক বোতল হয়েছে, পুরো এক বোতল। এই দেখুন শিয়াল, শিয়াল শিয়াল, এই দেখুন দৌড়াচ্ছে, এই দৌড়াচ্ছে, শিয়াল আওয়াজ করছে। এই হচ্ছে পাটালি, এই হচ্ছে পাটালি। এইরকম এইখান থেকে উঠাচ্ছে, আর আমি এরকম হাতে ধরে আপনাদের দেখালাম। একদম গরম পাটালিটা, একদম গরম, দারুণ পাটালিটা। যা সেন্ট আসছে না, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই। কত রিক্সে যাচ্ছে দেখুন। হ্যালো বন্ধুরা, এক্সপ্লোরার KGP-PS ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরের পাশে অবস্থিত একটি বড় গ্রামে, যে গ্রামটির নাম হচ্ছে উদ্ধারণপুর। আমার পিছনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরের এক মহাপুরুষের নামে এই উদ্যানপুরের নামটি হয়েছে। এই উদ্যানপুর গ্রামের নাম যার নামে হয়েছে তার নাম ছিল উদ্ধারণ দত্ত। তার সমাধি এইখানে রয়েছে। এই ভিতরে ওই যে ছোট মন্দিরটি আছে, ওই মন্দিরটি হচ্ছে উদ্ধারণ দত্ত ঠাকুরের সমাধি মন্দির। আর এই উদ্ধারণ দত্তর নামে এই উদ্ধারণপুরটি হয়েছে। এই হচ্ছে ওনার সমাধি মন্দির। আর এই পাশে একটি বড় শিব মন্দির রয়েছে, এখানে বাচ্চারা খেলাধুলা করছে। আর এই মাঠে মানে মাঘ মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 17-18 তারিখ থেকে এখানে অনেক বড় মেলা হয়, মানে অনেক বড়। মানে আপনারা এই মেলায় না আসলে বুঝতে পারবেন না যে কত বড় মেলা হয়। এই যে মন্দিরটি দেখছেন, এই মন্দিরে অনুষ্ঠান হয়, আর ওই মন্দিরের অনুষ্ঠান উপলক্ষে এইখানে মেলাটা হয়। আর এই যে গ্রামটা, এই গ্রামটা এত সুন্দর গ্রাম। গতবার আমি এসেছিলাম, গতবারের ভিডিওতে আপনারা সেটা দেখেছেন যে এই গ্রামটি কীরকম। আরেকবার এই গ্রামের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরবো। আর আমি আজকে যার বাড়িতে এসেছি তার বাড়িতে যাব, সেই বাড়িতে গিয়ে আমি পরিচয় করে দেবো যে আমি কার বাড়ি এসেছি। আর এই দিকে হচ্ছে সেই বাড়িটি। ভিডিওর সঙ্গে থাকবেন, ভিডিওর পাশে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকবেন। আর আমি এখন যাচ্ছি যার বাড়িতে এসেছি তার বাড়ির দিকে। এই গ্রামে আমি যার বাড়িতে এসেছি, এই হচ্ছে আমার শ্বশুর বাড়ি। এখানে এসে আমি উঠেছি, আর এখানে এত গাছপালা, সেটা হয়তো আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এই গ্রামের মধ্যে কী পরিমাণে গাছপালা রয়েছে। আর এই গ্রামের মধ্যে কি গাছ পাবেন না, সব রকমই গাছ আছে। আম জাম কাঁঠাল লিচু বাঁশ। আর আরেকটা জিনিস, সারাক্ষণ কিন্তু চারিপাশে প্রচুর পাখি ডেকে বেড়াচ্ছে, আর পাখি দেখাও যাচ্ছে। দেখুন বাঁশ বাগান, আম, এদিকে লিচু, এই দেখুন এই যে বড়টা, এটা হচ্ছে কাঁঠাল, এই যে কাঁঠাল গাছ। মানে আমি যেখানে এসেছি একটি গাছগাছালিতে ভর্তি, সম্পূর্ণ পরিপূর্ণ একটি গ্রাম। যেদিকে তাকাবেন সেদিকে অজস্র গাছ আছে। আর এইসব গাছপালার জন্যই এসব গ্রামে প্রচুর পরিমাণে একদম শুদ্ধ হাওয়া, শুদ্ধ অক্সিজেন এখানে পাওয়া যায়। মানে আমাদের শহরে অঞ্চলে কী হয়, শহর অঞ্চলে প্রচুর
দূষিত বাতাস, কিন্তু এসব গ্রাম অঞ্চলে একদম পরিপূর্ণ অক্সিজেনে ভরপুর গ্রাম। আর এইসব গ্রামগুলো তো আমি একটু পরে আশেপাশে চারিপাশে ঘুরে দেখবো এখানকার গ্রাম লাইফ, ভিলেজ লাইফ, গ্রাম্য জীবন কীরকম হয় সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরবো। আমার বৌদি আমাকে সকাল সকাল টিফিন দিচ্ছে। এই হচ্ছে আজকের সকালবেলা আমার টিফিন, পরোটা, ঘুগনি, দুটো নলেন গুড়ের বড় বড় রসগোল্লা। সকালের টিফিন জমে যাবে। তো আমি টিফিনটা করে নিই। ঘুগনি দিয়ে পরোটা অনেকদিন পরে খেলাম, এই ঘুগনি দিয়ে পরোটা সকাল সকাল, আর তার সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা। ভালো, সকালে পেট ভরে যাবে। তারপর আমি এই গ্রামে ঘুরতে বেড়াবো, সেসব ভিডিওগুলো আমি আপনার সামনে তুলে ধরবো। গ্রাম্য লাইফ, গ্রাম্য জীবন, ভিলেজ লাইফ কীরকম হয় সেটাই আমি আপনাদের দেখাবো। খেয়ে নিই, তারপরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। গ্রামে এত হনুমান দেখা যায়, মানে আমি যে গ্রামটিতে রয়েছি এই উদ্ধরণপুরে এত হনুমান দেখা যায়। আপনাদের কিছু হনুমান আমি দেখাচ্ছি। এই দেখুন ছাদে বসে আছে, এরকম সব ছাদে বসে আছে। এই যে সব ছাদে এরকম বসে থাকে, সকালবেলা এসে উৎপাত করে। মানে এই গ্রামে যদি আপনারা আসেন এরকম হনুমানের দর্শন আপনারা পাবেন। হনুমানগুলো এত উৎপাত করছে এই গাছে, এই যে আবার বসে আছে এখানে। আমি পিছন দিকটা আসলাম আপনাদের এই হনুমানকে দেখাবো বলে, আমি এই বাড়ির পিছন থেকে আসলাম। এই বাড়ির পিছনে এরকম পুরো গাছগাছালিতে ভর্তি। দুটো আসছে, এই যে একটা আসছে, আর ওই যে এরকম কত হনুমান আছে। এত সাহস, প্রচুর সাহস হনুমানগুলো, মানে মানুষ দেখলে আর ভয় পায় না। এখানে রয়েছে, এই গাছেও ওই যে বসে আছে, আর এইখানে 4-5টা হনুমান একসাথে বসে আছে। এই যে জঙ্গলটা দেখছেন, এই যে জঙ্গলটা, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি বাড়ির জঙ্গল। মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে ওইটা, সেই বাড়িটা চারিপাশে এরকম জঙ্গল। আর এসব জঙ্গলে এসব হনুমানগুলো এসে সকালবেলায় উৎপাত করে, এত পরিমাণে উৎপাত করে আপনারা যদি সামনের থেকে এসে না দেখেন তাহলে বুঝতে পারবেন না কি পরিমাণ এই হনুমানগুলো উৎপাত করে। এইটা বসে আছে এখানে, এই যে বসে বসে ক্যামেরার দিকে তাকিয়ে আছে। বজরংবলীর দর্শন আপনাদের আমি করালাম। এরপরে আমি যাব গ্রামের অন্য সাইডে, যেখানে আরও অনেক কিছু দেখানোর মতো জিনিস আছে। হনুমানগুলো দেখে আমি আস্তে আস্তে এই রাস্তার ধারে একটি বাড়িতে দেখলাম এরকম খড় পড়ে আছে। মানে প্রতিটা বাড়িতে এরকম গেলে শীতকালে আসলে এরকম খড় দেখতে পারবেন। এই যে দেখুন, খড় থেকে ধান ঝেড়ে এখানে রাখা হয়েছে। এদিকে চারিদিকে খড় হয়েছে, এই খড়গুলো, এই যে গরু আছে, এই গরুকে খাওয়াবে। এটা সম্পর্কে আমার কাকা কীভাবে খড় কাটছে, এগুলো হচ্ছে গরুকে খাওয়াবে। কীভাবে কাটছে, আমরা কাটতে গেলে হাত কেটে যাবে। গ্রামের প্রতিটা বাড়িতে আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে শিক কাবাবগুলো দেখছেন, শিক কাবাব, এই যে শিক কাবাব, এটা হচ্ছে শিক কাবাব না, এটা আসলে গোবর দিয়ে তৈরি করা হয়েছে। এইসব জিনিস দিয়ে এখানে কাঠের জালে ভাত রান্না হচ্ছে। এরকম বৌদি কাঠের জালে রান্না করে রাখছে। এই যে কী কী রান্না করেছে, আজকে মাছ ভেজেছে, ভাত অলরেডি, না ভাত এখনো হয়নি, এখানে কাটাকাটি চলছে। উনানটি আপনাদের আমি দেখাচ্ছি। এই যে কাঠের জালে রান্না করছে, এই যে কাঠের জালে রান্না হচ্ছে। এইসব গ্রামে এরকম কাঠ দিয়ে কাঠের জালেই রান্না হয়। আজকের রেসিপি জানি না কি রেসিপি হয়েছে আজকের। আচ্ছা, আর কচুর
তরকারি হবে মাছ দিয়ে, আর আর আপনার একটা পাতা আছে টক পাতা, ওইটা হবে সর্ষে ফোড়ন দিয়ে, আর একটা বেগুনের রেসিপি হবে। এই রেসিপিটা এখনো হয়নি, তো একটু সময় লাগবে। আপনারা রেসিপিটা শুনলেন, এই বৌদি বললো, এই বৌদি রান্না করছে, রেসিপিটা বলে দিল। আপনারা যদি খেতে চান এই উদ্ধরণপুরে আসুন, তাহলে এরকম রেসিপি আপনারা খেতে পারবেন। আমি গ্রামের আরও অন্য অন্য সাইডে যাব, তার আগে আর একটা জিনিস আপনাদের আমি দেখে দিচ্ছি। এই যে বাঁশবাগানটা দেখছেন এই যে দূরে, এই বাঁশবাগানের মধ্যে রাত্রিবেলায় এত শিয়াল উৎপাত করে আর এত শিয়ালের আওয়াজ, সেটা কালকে রাত্রিবেলা আমি শুনেছি। আজকে রাত্রিবেলায় আমি আপনাদের শিয়ালের ডাক শোনাবো। কি পরিমাণে শিয়াল এখানে আছে এইসব জায়গায়, এইসব গ্রামে, সেটা রাত্রিবেলা আওয়াজগুলো আপনারা শুনলে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণে এখানে শিয়াল আছে। আর আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি গ্রামের মধ্যে একটি বাড়িতে। এখানে এরকম পাটকাঠির একটি বড়, অনেক বড় ঢিবি দেখতে পারবেন, এপাশে পুকুর দেখতে পারবেন। এটা হচ্ছে গোবর, এরকম গোবর দিয়ে এরকম সব গাছে গাছে এরকম ঘুটে দেয়। তবে এসব গ্রামে ঘুরতে ঘুরতে এরকম জিনিসগুলোই চোখে পড়বে বিভিন্ন বাড়িতে। আর আগে যেমন গ্রামে মোটামুটি কাঁচা রাস্তা ছিল, বাট এখন আর কোনো কাঁচা রাস্তা নেই, এখন সব মানে ম্যাক্সিমাম গ্রামে এরকম সব পাকা রাস্তা হয়ে গেছে। আমি মোটামুটি যেসব গ্রামে ঘুরতে যাই মোটামুটি সব জায়গায় দেখেছি পাকা রাস্তা হয়েছে। এর আগের আপনারা ভিডিওতে মানে বেলপাড়িতে ভিডিওতে দেখেছিলেন যে আমি গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, সেই গ্রামের রাস্তাও পুরোপুরি পাকা। আর সামনে একটি বড় মেলার মাঠ আছে, যেটা আমি আপনাদের একটু আগে দেখেছি। আপনারা যদি এই গ্রামে আসেন, এই গ্রামে কিন্তু থাকার কোনো জায়গা নেই, কারণ গতবার কমেন্টস করেছিল এখানে কোনো থাকার জায়গা আছে কিনা। এখানে থাকার কোনো জায়গা নেই। আপনারা যদি এই গ্রামে ঘুরতে আসেন, মোটামুটি আপনারা কাটোয়া শহরে কোনো হোটেল বা লজে থেকে আপনারা ধরনপুর, পাশে নৈহাটি এবং বিভিন্ন নামে গ্রাম আছে, সেসব গ্রামগুলোতে ঘুরতে পারবেন। পুরো গাছগাছালিতে ভরা একটি পরিপূর্ণ গ্রাম। ধরনপুরের পাশে হচ্ছে গঙ্গা নদী আছে, যে গঙ্গা নদীতে বিভিন্ন দূর দূর থেকে লোক স্নান করতে আসে। এইরকম গাড়িগুলো দেখলেও তো বুঝতে পারছেন, এরা সব এখানে স্নান করতে এসছে। স্নান করে এখানে যে বিভিন্ন মন্দির আছে, সেই মন্দিরে পুজো দিয়ে এরা ফিরে যায়। মানে এই পাশে হচ্ছে বীরভূম, বোলপুর, সাঁইথিয়া, জাস্ট এখান থেকে 20-30 কিলোমিটারের মধ্যে। আর এই দিকটা হচ্ছে গঙ্গার ঘাটটা। আর গঙ্গার ঘাটে যাওয়ার সময় এরকম মাটির জিনিস দেখতে পারবেন, বিভিন্ন মাটির জিনিস আছে, বিভিন্ন রকম জিনিস আছে। আপনারা যদি এখান থেকে স্নান করে গঙ্গা জল নিয়ে যেতে চান, তার জন্য এরকম ব্যারেলও আছে। আর পাশেই হচ্ছে নদীটি। আর এই গ্রামে সকালবেলা এবং রাত্রিবেলায় ওই যে বাজার দিয়ে আসলাম, ওখানে অনেক বড় বাজার বসে। সেসব বাজারে একদম টাটকা শাক সবজি পাওয়া যায়। সেটা আগামীকাল সকালবেলা আমি আপনাদের দেখাবো যে এখানের বাজারে কত টাটকা শাক সবজি পাওয়া যায়। আর এই হচ্ছে গঙ্গা নদী। আর ঠিক এই নদীর পাড়ে এরকম শ্রী চৈতন্য দেবের একটি মূর্তি রয়েছে। এই নদীর একটি বৈশিষ্ট্য হচ্ছে, এই নদীটি হচ্ছে একদম 3টে জায়গার মিলনস্থল। 3টে না বলে 4টে জায়গার মিলনস্থল। তার কারণটা আপনাকে বলছি। আমি যেখানে দাঁড়িয়ে আছি উদ্ধরণপুর, এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। আর পাশে যেটা দেখছেন ওই পাড়টা, নদীর ওপারটা মানে গঙ্গার ওপারটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। আর এই দিক থেকে সিধা 7 কিলোমিটারের মধ্যে গেলে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। আর এইখান থেকে 20 কিলোমিটার পরে হচ্ছে বীরভূম, বোলপুর, শান্তিনিকেতন, তারাপীঠ হচ্ছে 20 থেকে 30 কিলোমিটারের মধ্যে পড়ে। তো আপনারা যদি এসব জায়গায় আসেন, যদি 1-2 দিনে প্ল্যান করেন, উদ্ধরণপুর, মুর্শিদাবাদ, বীরভূম পুরো সব জায়গা আপনারা ঘুরে দেখতে পারবেন। এসব জায়গায় আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। একদম শান্ত নিরিবিলি, নির্ঝুম বলবো না, শান্ত নিরিবিলি একটি জায়গা।
হ্যাঁ, আরেকটা কথা আপনাদের আমি বলতে ভুলে গেছি, এই পাশে হচ্ছে উদ্ধারণপুর মহাশ্মশান আছে, যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে নদিয়া, বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মৃতদেহ আসে এই শ্মশানে। এখানে যে মহাশ্মশান আছে সেখানে সবাই মৃতদেহ নিয়ে আসে দাহ করার জন্য। অনেক বড় শ্মশান। আমি ওই দিকটা এখন গেলাম না, একটা মন্দিরে যাবো বলে আমি এখন আর শ্মশানের দিকে গেলাম না। আর সকালের দিকে ঠিক এই জায়গাটার থেকে পুরো বাজার জুড়ে অনেক বড় একটি বাজার বসে, বিভিন্ন টাটকা শাকসবজি এইসব বাজারে পাওয়া যায়। সেটা আগামীকাল সকালে আমি আপনার সামনে তুলে ধরবো। তাহলে ওইদিকে যাই, ওইদিকে গিয়ে গ্রামের আরও কিছু কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে আমি তুলে ধরি। গঙ্গার ঘাট থেকে চলে আসলাম এই দিকটাতে, দেখুন ধান নেড়ে রাখছে রোদে। আর এখানে আমার ড্রেস দেখে হয়তো বুঝতে পারছেন যে এখানে ঠান্ডাটি কীরকম। মানে এখন দুপুর 1:30 বাজে, কিন্তু প্রচুর ঠান্ডা। আর এখন আমি যাচ্ছি, এ পাশে আমার মামা বাড়ি আছে, সেই মামা বাড়ির দিকে। আর মামা বাড়িতে যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো, এ হচ্ছে মাটির হাঁড়ি, মানে খেজুর গাছে এইসব হাঁড়িগুলো বসানো হয়। আর উপরে খেজুর গাছ কাটছে, এই যে গাছ কেটে নামলো, কত উঁচু গাছ এবং কীভাবে ওঠে গাছে। এখানে আগামীকাল সকালে আমি আসবো রস খাওয়ার জন্য। আর কিভাবে গুড় বানায়, খেজুর গুড় বানায়, সেটা আমি আপনার সামনে তুলে ধরবো। আর এই যে দাদা যাচ্ছে খেজুর গাছে হাঁড়ি বাঁধতে। বাচ্চাগুলো চিল্লাচ্ছে দেখুন। এটা আমার মামা বাড়ি, এখানে আমি পরে আসছি। আগে দাদা যাচ্ছে গাছ কাটতে, কীভাবে খেজুর গাছ কাটে সেটা আমি আপনার সঙ্গে তুলে ধরবো। আর গ্রামগঞ্জের রাস্তাগুলো দেখুন, চারিপাশে পুকুর, এই একটা পুকুর, এই একটা পুকুর, সামনে বাঁশবাগান, তার মাঝখান থেকে এরকম রাস্তা। রাত্রিবেলায় রীতিমতন এসব জায়গায় আসলে ভয় করবে। বাঁশ গাছটা দেখুন, যেখানে যাচ্ছি খেজুর গাছ যেখানে আছে সেখানে যাওয়ার জন্য এরকম রাস্তা। এই হচ্ছে খেজুর গাছগুলো, এইখানেই দাদা হাঁড়ি পাতবে। এই যে এখানে হাঁড়িগুলো নামাচ্ছে। চারিদিকে প্রচুর খেজুর গাছ, এই গাছটাতে উঠবে, এ উঠছে। কত উঁচু গাছটা দেখুন। আমি আপনাদের জুম করে দেখাচ্ছি কিভাবে খেজুর গাছটি কাটছে। হয়তো ফটো পরিষ্কার আসছে না, একটু অন্ধকার, যেহেতু সূর্যের আলোটা এদিকে পড়েনি। খুব কষ্টের একটি কাজ। হাঁড়ি টানিয়ে এখানে নেমে গেল। এই গাছটি কাটা হয়ে গেছে, এই সাথে সাথে পাখি চলে আসলো রস খেতে। আর আরেকটা এই গাছ কাটতে যাচ্ছে, সেখানে যাচ্ছি। একটা গাছে উঠছে, কিভাবে গাছে উঠছে দেখছেন। গ্রামগঞ্জে খেজুর গাছ কিভাবে কাটছে সেটা তো আপনারা দেখতেছেন। কি পড়লো দেখুন, এই যে এইটা পড়লো,
এইটা পড়লো উপর থেকে, এই দেখুন ভিজা। এটা হচ্ছে খেজুর গাছের উপর থেকে, ওই যে এখান থেকে এটা পড়লো, মানে গাছ কাটা কমপ্লিট। এবার গাছ পরিষ্কার করছে, তারপরে ওই যে হাঁড়িটা আছে, হাঁড়িটা টানাবে। এই যে হাঁড়িটা টানাচ্ছে, এই যে হাঁড়ি টানালো, এই যে গাছ কাটা হয়ে গেল, আরেকটি গাছ কাটা হয়ে গেল। ওই পাশে একটি গাছ কেটেছে, ওই পাশে, আর এই পাশে একটি গাছ কেটেছে। আর যেখানে এই খেজুর গাছগুলো কাটছে সেখানে জঙ্গলটি দেখুন, এটা অনেক বড় গাছ, এটাতে উঠছে। মানে এরকম খেজুর গাছ, এরকম জঙ্গলের আশেপাশে প্রচুর পরিমাণে খেজুর গাছ, সেখানে এই দাদা গাছগুলো কাটে। আর চারিদিকে বিভিন্ন রকম পাখি ডেকে বেড়াচ্ছে। দাদা ওইদিকে গাছ কাটছে, আর আমি এরকম জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। এখানে এত পরিমাণে পাখি ডাকছে, যেই আওয়াজ শুনলে আপনাদের ভালো লাগবে। আর পাখির আওয়াজগুলো একবার শোনালাম, আরেকবার শুনুন। এই যে পাখিটা ডাকছে, আমি জানি না এই পাখিটির নাম কি, কিন্তু এত সুন্দরভাবে ডাকছে, মানে শুনতেও খুব ভালো লাগছে। আর ওই যে ঠাক ঠাক আওয়াজটা পাচ্ছেন, ওটা হচ্ছে খেজুর গাছ কাটার শব্দ। আর ওই যে ওখানে আরেকটি গাছ কাটছে, ওই যে, ওই দেখুন। দাদা যখন গাছটা কাটছে, কেটে নিক। ওই পাশে ওই গাছটা তো কাটছে, এরপরে এই গাছটা কাটবে, তারপরে আবার ওইদিকে কাটতে যাবে। দাদা গাছগুলো কেটে নিক, ততক্ষণ আমি এই গ্রামের অন্য পাশে আরও কিছু কী আছে সেটা আমি আপনার সামনে তুলে ধরি। এই জঙ্গলের মাঝখান থেকে পাখির আওয়াজ শুনতে শুনতে আমি এখন গ্রামের একটি অন্য সাইডে যাচ্ছি। ওই খেজুর গাছের বাগান থেকে আমি একটি অন্য সাইডে চলে আসলাম একটা জিনিস আপনাদের দেখানোর জন্য। হ্যাঁ, সেটা হচ্ছে এই দেখুন কত পরিমাণে সাদা বক। এখানে মানে সর্ষে লাগিয়েছেন, সর্ষে লাগিয়েছে। দেখুন সাহস, কত সাহস দেখুন, উড়ে আর যায় না, প্রচুর পরিমাণে বক। সাইজগুলো দেখেছেন বকের। আর এইটা হচ্ছে পাম্প থেকে জল আনছে, জল এই জমিতে দিচ্ছে। আর সেখানে মনে হয় পোকামাকড় আছে, সে পোকামাকড় খেতেই এরা এসেছে। দূরে সরে যাচ্ছে, কিন্তু ভয় এরা পাচ্ছে না একদম। এইসব জায়গায় আসলে একটি অন্যরকম অনুভূতি হয়, এসব গ্রামগঞ্জে আসলে। মাঠের থেকে খেজুর গাছ কাটা দেখে অন্য একটি সাইডে গিয়ে ওখান থেকে ভিডিও বানিয়ে, মানে ভিডিও করে আবার চলে আসলাম আমি আমার মামাবাড়িতে। এটা হচ্ছে আমার মামাবাড়ি। আর ঢোকার সাথে সাথে এরকম এই যে ধানের গাদা, আর এরকম ধান ঝেড়ে ওখানে রেখেছে। আর যেগুলো ধান ঝাড়া হয়ে গেছে সেগুলো এরকম বস্তা করে রেখেছে। এটা হচ্ছে আমার মামাবাড়ি। আর ভিতরে আমি ঢুকবো না, এর ভিডিও আমি আগে দিয়েছি, সেটা আপনারা দেখে নেবেন। আর এইগুলো হচ্ছে কীভাবে বানাচ্ছিল, সেটা তো গতবারে আপনারা দেখেছেন কীভাবে বানাচ্ছে। ওই যে দুটো বৌদি, ওই বৌদিরা এইগুলো বানিয়ে বানিয়ে এইখানে শুকোতে দিয়েছে। আর এই যে আরেকজন আমার আরেক বৌদি কি করছে দেখুন। এটা কি বৌদি? পাড়া প্রতিবেশী বৌদি। এইটা হচ্ছে আমার নিজের বৌদি, আর ওইগুলো হচ্ছে পাড়া প্রতিবেশী বৌদি। এইগুলো শহর অঞ্চলে আপনারা দেখতে পারবেন না, গ্রামে আসলেই আপনারা এইসব জিনিস দেখতে পারবেন। আর এরা একটু আগে চিল্লাচ্ছিল, আরেকবার চিল্লা, ভাতকা তাকিয়ে আছে ক্যামেরার দিকে। কি এটা কি ক্যামেরার দিকে তাকিয়ে আছে, ও ভাবছে কি এটা। এই দেখ, এই মাঠের পাশ দিয়ে যখন যাচ্ছি একটা জিনিস চোখে পড়লো, এই গাছটি সাধারণত দেখা যায় না আজকাল। আর এই গাছের নাম হচ্ছে গাব গাছ।
আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে ছোট ছোট গাব ধরেছে। এই দেখুন, এগুলো হচ্ছে পুরো গাব। এরকম প্রচুর পরিমাণে গাব হয়েছে, আর এই গাবগুলো পাকলে খুব সুন্দর লাগে খেতে। ছোটোবেলায় আমরা অনেক গাব খেয়েছি, এখন এইসব গাছ দেখাও যায় না আর গাব খাওয়া হয় না। এ হচ্ছে আমার এক শালা, মাঠেই দেখা হয়ে গেল। এ বললো এই গাবগুলো আর কিছুদিন পরে পাকবে। কবে পাকবে? মোটামুটি চৈত্র মাস বৈশাখ মাসের দিকে চৈত্র বৈশাখ মাসের দিকে পাকবে। আপনারা যদি খেতে যান অবশ্যই উদ্যানপুরে চলে আসবেন চৈত্র মাসে। তাহলে এই মাঠের এই কোনার দিকে গাব গাছটি আছে, আপনারা যত ইচ্ছা গাব খান, কেউ কিছু বলবে না। পাকা পাকা গাব যত ইচ্ছা খান, কেউ কিছু বলবে না। কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে না। তাহলে আপনারা আসছেন তো এই গাব খেতে? অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন বাজে 1টা, আমি দুপুরের লাঞ্চটা করে নিই। তো শ্বশুরবাড়িতে এসে আমি খাবার খেতে বসে গেলাম, দুপুরের লাঞ্চ। আর আজকের যেহেতু রবিবারে হয়েছে ভাত, দেশি চালের ভাত, বেগুন ভাজা, ডাল, আর এই হচ্ছে লাল লাল ঝাল ঝাল কচি কালো খাসির মাংস, তার সঙ্গে হচ্ছে জলপাইয়ের চাটনি। জমে যাবে, দুপুরবেলার লাঞ্চ জমে যাবে। আর এই হচ্ছে দেশি খাসির মাংস। আমি এক টুকরা খেয়ে স্বাদ আপনাদের বলছি। আহা, গরম, দারুণ টেস্ট, ধোঁয়া উঠছে, দারুণ দারুণ। আমি দিতে বলছি অল্প, 1 গাদা দিয়ে দিচ্ছে। ঝাল ঝাল লাল লাল দেশি খাসির মাংস। রবিবারটা জমে গেছে। এই হচ্ছে দেশি খাসির মাংস। আপনি যদি এরকম দেশি খাসি খেতে চান, অবশ্যই পশ্চিমবঙ্গের যে কোনো গ্রামে যাবেন, তাহলে দেশি খাসি পাবেন। খাওয়া দাওয়া করি, তারপরে ঢেকুর তুলতে আবার আপনার সঙ্গে কথা হবে। তাহলে মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট। জবরদস্ত খাওয়া দাওয়া হয়েছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট, পেট ভরে জবরদস্ত খেলাম। খাওয়ার পরে দুপুরবেলায় কি করব ভাবলাম, একটু পুকুরে মাছ ধরি। তার জন্য আমি এই যে বড়শি নিয়ে নিয়েছি, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়শি। এই বড়শি দিয়ে এই যে সামনে পুকুরটা আছে, ওই যে বড় যে পুকুরটা দেখছেন, ওখানে গিয়ে আমি আজকে মাছ ধরবো। কী কী মাছ ধরি সেটা দেখতে থাকুন। হ্যাঁ, এদেরই পুকুর, এর নাম হচ্ছে আরধ্যা, এদেরই পুকুর। এও এসছে মাছ ধরতে, আমিও এর সঙ্গে মাছ ধরছি। আগে ছোটোবেলায় প্রচুর এরকম পুকুরে চুরি করে করে মাছ ধরতাম। এখন আর তো কাজের সময় আর হয়ে ওঠে না এরকম মাছ ধরা। যাই হোক, ভালো লাগছে এরকম পুকুর পাড়ে বসে মাছ ধরতে। ছুটে গেল, হেভি খাচ্ছে মাছগুলো, হেভি খাচ্ছে। খা। ওই দেখুন কিভাবে খাচ্ছে। হলো না, খায়নি, মানে হালকা হালকা খাচ্ছে। এই দেখুন হালকা হালকা টুকটুক টুকটুক করে খাচ্ছে। আর দিয়েছি আটা, আবার ফেললাম। এই দেখুন ফেলার সাথে সাথে, ওই দেখুন ফেলার সাথে সাথে খাচ্ছে। অনেকক্ষণ চেষ্টা করলাম মাছ ধরার,
কিন্তু মাছ পেলাম না, মানে যেহেতু বিকাল হয়ে গেছে তো মাছ পেলাম না। অনেক চেষ্টা করলাম, মাছগুলো খাচ্ছে কিন্তু উঠছে না, দুবার উঠেও পড়ে গেল, সেটাও তো আপনারা দেখলেন। আরেকবার দেখি, ট্রাই করে দেখি। না, এ দেখুন খেয়ে চলে গেল। সন্ধ্যা হয়ে এসছে, আর এখন মাছ খাবে না। আগামীকাল সকালে যদি আমি আবার মাছ ধরি তখন আমি আপনার সামনে সেই মাছ ধরাটা তুলে ধরবো এই পুকুর থেকে। বন্ধুরা, এখন যাচ্ছি এই রাত্রেবেলায় খেজুর রস চুরি করতে। এই মাঠটা দেখুন, একদম ফাঁকা মাঠ। এই দেখুন, এখান থেকে যাচ্ছি খেজুর রস চুরি করতে। এই যে গাছ, ছোট গাছ, এই একটা ছোট গাছ, এই যে গাছে উঠছে। ওঠ ওঠ ওঠ, দেখা দেখা টসা দেখ, টসা দেখ। এই যে গাছে উঠছে। অনেক ভারী। ওটা আস্তে করে নামা, আস্তে করে নামা। আরে ওই ঢেলাটা নামা, নিয়ে 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 নিয়ে। হয়েছে অনেকটাই। এই যে রস, এই রসটা ঢেলে নি। দেখুন ঢাল ঢাল। আরও কাজ করতে হবে। এই তো বোতল নেই। নিচে করুন, নিচে করুন। পুরো এক বোতল হয়েছে, পুরো এক বোতল। বাহ! আবার গাছে হাঁড়ি পেতে দিচ্ছে। এই যে গাছে আবার হাঁড়ি পেতে দিচ্ছে। আস্তে 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 কোনো রকম ঝুলা, ওই যে হাঁড়ি পাচ্ছে। আমাদের রস চুরি করা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তাতির যা, তাতির যা। এই দেখা আমাকে এদিকে, কি রাস্তা দেখুন, কি রাস্তা। রাত্রিবেলায় আমরা রস চুরি করে করে যাচ্ছি। আমাদের রস চুরি করার মিশন সাকসেস। এই হচ্ছে রস, পুরো 1 লিটার রস পেয়েছি। এটাকে এখন খাবো। মাঠে গিয়ে অন্ধকারের মধ্যে এই রস নিয়ে আসলাম, মানে কাউকে বলে না, কার গাছ যাই না, পেয়েছি সামনে গাছ, নিয়ে চলে এসেছি। তাহলে রসটা খাওয়া যাক, কেমন মিষ্টি দেখি শীতকালের খেজুর রসের। এই গাছে উঠছিল, এই যে গাছি, এই যে রস ঢালছে। না আহা হা। সাইড ফেস এসেছে। থেকে খেতে হবে। এই শীতকালে প্রথম রস খাচ্ছি। কেন কিন্তু তুমিও দিয়েছিলে আগে, এবার না পেঁপড়ে আছে। বাপরে বাপ, ঠান্ডা আর মিষ্টি, প্রচুর মিষ্টি, হেভি টেস্ট, হেভি। এও খাচ্ছে, এও গেছিল সাথে, এও গেছিল সাথে। তো যাই হোক, আপনারা যদি এরকম শীতকালে রাত্রিবেলা রস খেতে চান, অবশ্যই এইসব গ্রামে চলে আসবেন। এটা তো একদম তাজা রস, একদম পিওর, ফ্রেশ অ্যান্ড তাজা। এরকম রস অনেক দিন পরে খেলাম, সেই গত বছরও খাইনি, তার আগের বছর খেয়েছিলাম, মানে প্রায় 2-3 বছর পরে এরকম তাজা রস খাচ্ছি। চলুন, রস খাওয়া হয়ে গেছে, এবার আপনাদের শিয়ালের ডাক শোনাবো। এই যে পুরো ফাঁকা মাঠ, সেখানে যাচ্ছি। শিয়াল কোথায় আছে আমরা খুঁজতে। চিন্তা করুন, এই অন্ধকারের মধ্যে আমরা শিয়াল খুঁজতে যাচ্ছি। শীতের বেলায়, শীতের রাতে, অন্ধকারের মধ্যে, মানে শীতকালে অন্ধকারের মধ্যে এই ফাঁকা মাঠের মধ্যে যাচ্ছি শিয়াল খুঁজতে। এই হচ্ছে পুরো ফাঁকা মাঠ, এটা দেখলে বুঝতে পারবেন, পুরো ফাঁকা মাঠ, আর ওইদিকে রাস্তা, ওইদিকে রাস্তা জমে যাবে। শিয়াল যদি
দেখা যায় জমে যাবে। আর মুখ দিয়ে দেখুন ধোঁয়া বেরাচ্ছে। আর এই যে দুজন, এই যে তিনজন রয়েছি, ওই দিকে একজন রয়েছে, এই যে একজন রয়েছে। জমে যাবে, জমে যাবে। অন্যরকম একটা ফিলিংস অনুভূতি হচ্ছে রাত্রিবেলায় ওই অন্ধকারের মধ্যে শিয়াল দেখতে যাওয়া, একটা অন্যরকম রোমাঞ্চকর, মানে কি বলবো এটাকে, রোমাঞ্চকর আনন্দ মনে হচ্ছে আমার। মাছ ধরছে, এই যে কান্দর, এটা হচ্ছে কান্দর, মাছ ধরছে। কত মাছ ঘুরে বেড়াচ্ছে রাত্রিবেলায় আমাদের কাজ নেই, এরকম জায়গায় দেখুন মাছ ধরছে। রাত্রিবেলায় দুজন মিলে মাছ ধরছে, চারিদিকে দেখুন গুটগুটে অন্ধকার। এই দেখুন একটা মাছ ধরেছে, এই দেখুন একটা মাছ লাফাচ্ছি। অনেক চেষ্টা করলাম এই রাত্রিবেলায় আপনাদের শিয়ালের ডাক শোনাতে। পিছনের জঙ্গলটা দেখুন, এই হচ্ছে জঙ্গল, পুরো জঙ্গল চারিদিকে। আর এই পাশে খালি জমি, আর এই পাশে একটা ছোট নদী আছে, ওই যে নদী যেখানে আমি দেখালাম, যেখানে মাছ ধরা। রাত্রিবেলায় এসছি শিয়ালের ডাক শুনবো বলে। আমি তো শুনতাম, সঙ্গে আপনাদেরও আমি শোনাতাম, বাট ব্যাড লাক। তবে ডাক আমি আপনাদের শোনাবো, এইটুকুনি কথা দিচ্ছি, শিয়ালের ডাক আপনাদের আমি শোনাবো। শিয়ালের আওয়াজ শুনুন। এই মাঠটাতে আছে, চুপ চুপ, শিয়াল আওয়াজ করছে। শুনেছেন? আপনারা আওয়াজটা শুনলেন কিনা আমি জানি না। কীভাবে শিয়ালগুলো ডাকলে শুনছেন? আবার ডাকছে দেখুন। এবারে আমি আপনাদের শিয়াল দেখানোর ব্যবস্থা করছি, যদি দেখা পাই, ভাগ্যে থাকে শিয়াল দেখাবো। এই গাড়ি করে, এই যে গাড়ি আছে, গাড়ি করে আমি এখন শিয়াল দেখতে যাব। এই অন্ধকারে যাচ্ছি শিয়ালের খোঁজে, দেখি শিয়াল পাই নাকি, কোথায় আছে। এদিকে দেখুন চারিদিকে পুরো অন্ধকার, তার মাঝখান থেকে আমি যাচ্ছি। এই দেখুন শিয়াল, এই দেখুন পার হচ্ছে, এই দেখুন একটা শিয়াল আপনাদের দেখাতে পারলাম। দেখুন, যাক, অনেক ভাগ্য করে একটা শিয়াল আপনাদের চোখে দেখালাম, আরও আমি দেখানোর চেষ্টা করছি। সেই অন্ধকার রাস্তা দেখুন, একবার মোটরসাইকেল করে আসছি, আরেকবার এই টোটো করে, আরও একবার এসছি এই গভীর রাতে আপনাদের শিয়াল দেখাবো বলে। এই দেখুন শিয়াল, এই দেখুন দৌড়াচ্ছে। মর্নিং ফ্রম উদ্দারণপুর। গতকাল রাত্রিবেলায় আমি আপনাদের শিয়ালের ডাক শুনেছি। খেজুর গাছ থেকে রস পেড়ে রাত্রিবেলায় রস খেয়েছি, সেগুলো আপনাদের আমি দেখেছিলাম। আর কালকে রাত্রেবেলায় যেখানে শিয়াল ডেকেছিল, এই মাঠে কালকে রাত্রেবেলা শিয়াল ডেকেছিল, এবং আজকে মাঠে পুরো কুয়াশায় ভর্তি। এত পরিমাণে কুয়াশা, সেটাও তো আপনারা দেখলে বুঝতে পারছেন কী পরিমাণে কুয়াশা। আর ঠান্ডাটা এত জবরদস্ত ঠান্ডা পড়েছে, মানে আমি প্রচণ্ড ফিল করছি। এরকম ঠান্ডা আমি অনেকদিন পরে পেলাম, মানে অনেকটা পাহাড়ি অঞ্চলের মতন ঠান্ডা এখানে পড়েছে। আর এখন আমি যাব যেখানে খেজুর গুড় পেরে গুড় বানাচ্ছে, খেজুর রস থেকে গুড় বানাচ্ছে, সেই জায়গায় যাব। যদি ভাগ্যে থাকে খেজুর রস দেখাতে পারবো। কালকে রাত্রে তো আমি খেজুর রস আপনাদের দেখে দিচ্ছি, আর তারপরে ওখানে যাব, খেজুর রস থেকে খেজুর গুড় কী করে বানায় সেটা আমি আপনাদের দেখাবো। তারপরে যাব এই গ্রামে, মানে গ্রামের যে বাজারটা বসে একদম টাটকা শাক সবজির বাজার, সেই বাজারে যাব। সেখানে বাজারে গিয়ে সেই বাজারে কী কী পাওয়া যায় সেগুলোই আমি আপনাদের দেখাবো। সকালবেলায় রস ভর্তি হাঁড়ি পেরে এনে এই জায়গাটায় গুড় তৈরি, মানে গুড়টা জাল দেওয়া হয়েছে।
এই জায়গাটা গুড়টা জাল দেওয়া হয়েছে, আর সেই গুড়টা এখন ঘোটানো হচ্ছে। কীভাবে গুড় তৈরি করে দেখুন। পাটালি করার প্রসেস চলছে। পাটালি করতে গেলে এই যে গুড়টা আছে, ঝোলা গুড়টা ভালো করে এরকম ফাটাতে হবে, এরকম গুড়টা ফাটাতে হবে। এই যে আস্তে করে নিচ্ছে, গুড়টা ফাটাতে হবে, ভালো করে ফাটাতে হবে। ফাটানোর পরে এটা যখন জমে যাবে, গুড়টা মানে একটু জমা জমা ভাব হয়ে যাবে, তখন এই যে খুঁড়িগুলো দেখছেন, এরকম খুঁড়ির মধ্যে ওই গুড়টা ঢালবে। ঢালার পরেই পাটালি তৈরি হবে, যেটা আমরা খাই, মানে বাজারে যেরকম পাটালি দেখা যায় এইভাবে তৈরি করা হয়। খেজুর গুড়ের পাটালি এইভাবে তৈরি করা হয়। তো এই গুড়টা আমি একটু টেস্ট করব, আমাকে দিচ্ছে, একটুকুনি দেবে, একটু, ওই আরেক বৌদি আসতে দেখো। ব্যাস। এই আমাকে গুড়টা দিল, গুড়ের রঙটি দেখুন, পুরো মধুর মতন রং, আর পুরো লাল। অরিজিনাল গুড় যদি হয় সবসময় এরকমই রং হবে। এই গুড়টা আমি আগে টেস্ট করব যে গুড়টা কীরকম। একদম গরম আর হেভি টেস্ট। মানে পিওর গুড় হলেই এরকম পাতলা হবে, মানে ঝোলা গুড় হলে এরকম পাতলা হবে। আর যেহেতু এটা ঝোলা বানায়নি, যেহেতু এটা পাটালি করবে বলে এরকম গুড়কে ফেটিয়ে ফেটিয়ে ওই জায়গাটা আপনার তো দেখালাম, ওই জায়গায় দেবে, তারপরে পাটালি হয়ে যাবে। আর এরকম পিওর গুড় খেতে হলে আপনাদের এই কাটোয়া শহরের পাশে উদ্যানপুরে অবশ্যই আসতে হবে। আর এইখানে গুড় মোটামুটি মাঘ মাসের, ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ অবধি আপনারা এরকম টাটকা খেজুর গুড় আর পাটালি পাবেন। এই দাদার কাছে শুনে নেবো দাদার নাম্বারটি। দাদার নাম্বারটি বলো। 8514048964। আরেকবার বলো। 8514048964। মোটামুটি কতদিন অবধি? ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ। ফাল্গুন মাসের প্রথম সপ্তাহ অবধি থাকবে। আপনারা এরকম টাটকা খেজুর গুড় পাবেন এবং খেজুর রস পাবেন। আপনারা যদি এই টাটকা খেজুর রস আর টাটকা খেজুর গুড় আর পাটালি নিতে চান বা খেতে চান, তাহলে অবশ্যই আপনাদের দাদার সাথে কন্ট্যাক্ট করতে হবে এবং দাদার বাড়িতে এসে এসব এই খেজুর গুড় আর খেজুর পাটালি নিতে হবে। গুড়টা যখন প্রথম দেখেছিলাম কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেল গুড়টা। এই যে গুড় ফাটানো রেডি হয়ে গেল। এবারে গুড়টা এই বালতির মধ্যে ঢেলে তারপরে যে খুঁড়িগুলো পাতা হয়েছে ওখানে ঢালবে। এই হচ্ছে একদম গরম গরম পাটালি করার গুড়, খেজুর গুড়। এখনই হালকা হালকা জমে গেছে। এই খুঁড়ির পরে এটা এই যেহেতু কাপড়টা দিয়ে দিচ্ছে, একদম পরিষ্কার কাপড় দিয়ে দিচ্ছে, এরপরে ওই গুড়টা, এই যে গুড়টা দেখছেন, এই গুড়টা ঢালা হবে। খেজুর পাটালি প্রসেস চলছে। এবারে এইভাবে এগুলো ধীরে ধীরে জমে যাবে। আর এই যে এই পাশে যে গুড়টি ঢেলেছিল একটু আগে, এগুলো মোটামুটি শুকিয়ে এসেছে। এখন মানে শুকিয়েছে, এখন উঠালে ভেঙে যাবে গুড়গুলো। পুরো পাটালিটা রেডি হয়ে গেছে। আর দাদা এই যে পাটালিগুলো উঠাচ্ছে, এগুলো উঠিয়ে উঠিয়ে এই যে এইখান থেকে উঠিয়ে উঠিয়ে রাখছে। এই হচ্ছে পাটালি, এইরকম এইখান থেকে উঠাচ্ছে। আর আমি এরকম হাতে ধরে আপনাদের দেখালাম। একদম গরম পাটালিটা, একদম গরম, দারুণ পাটালিটা। যা সেন্ট আসছে না, মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নিই, এত সুন্দর সেন্ট এই পাটালির। আমি এই কোনা দিয়ে একটু, দাদা এই সামান্য ভাঙছে, এই যে এইখান থেকে একটু দেখুন পাটালিটা, আমি একটুখানি সাইড জাস্ট একটুখানি হাত দিচ্ছি,
এই দেখুন ভেঙে গেল। মানে কতটা নরম পাটালি হলে এরকম হাতে চলে আসে, জাস্ট ধরলাম আর চলে আসলো। আমি একটু টেস্ট করে দেখি। এই যে গুড়টি আমার হাতে দেখতে পাচ্ছেন, হেভি টেস্ট। আপনারা আসুন, আর অথবা আমার ডেসক্রিপশন বক্স দেখেই দাদার সঙ্গে কন্ট্যাক্ট করুন, তাহলেই আপনারা এরকম টাটকা খেজুর পাটালি খেতে পারবেন। তাহলে চলুন, এইখানকার পুরো প্রসেসটা তো আমি দেখালাম, এবার আমি যাব বাজারের দিকে। ওখানে গুড় বানানো দেখে, মানে গুড়টা কীভাবে তৈরি করা হয় সেটা পুরোটা দেখে এখন আমি চলে আসলাম এই গ্রামের মধ্যে একটি বাজারে, যেখানে একদম টাটকা শাক সবজি পাওয়া যায়। এরকম এটা হচ্ছে মেথি শাক, একদম টাটকা, শিম টাটকা, বেগুন টাটকা, মটরশুঁটি টাটকা। এটা কী শাক গো? খসলা? হ্যাঁ, এটা হচ্ছে খোলই শাক। এটা আমাদের বাজারে সাধারণত এখন দেখা যায় না। আর মোটামুটি যেরকম আমাদের শহর অঞ্চলে যেসব বাজারে টমেটো পাওয়া যায় ওগুলি দেখা যায়, কিন্তু কিছু কিছু জিনিস এখানে মানে একটা অন্যরকম জিনিস দেখা যায়। আর এই উদয়নপুরে মোটামুটি সকালবেলায় এই টাইপের বাজারটি বসে। এখন একটু খালি হয়ে গেছে, দেরি হয়ে গেছে বলে খালি হয়ে গেছে, বাট মোটামুটি জিনিস পাওয়া যায়। সকালবেলা এখানে মাছ পাওয়া যায়, মাছটা আপনাদের আমি দেখাতে পারলাম না। এরকম কুলে খারাপ হলে এরকম শাকসবজি আপনারা দেখতে পারবেন। আর এই রাস্তাটা গঙ্গার দিকে গেছে, সেটা তো আমি আপনাদের কালকে দেখিয়েছিলাম। আর এরকম গঙ্গার এরকম আর মাছ দেখতে পারবেন এই মাছ বাজারে আসলে। এরকম চিংড়ি দেখতে পাবেন, এটা গঙ্গার। আর এটা পুকুরে এরকম গঙ্গার টাটকা চিংড়ি দেখতে পারবেন, এরকম গঙ্গার আর মাছ দেখতে পারবেন, একদম টাটকা। আর এই দেখুন, এটা গঙ্গার না, এটা পুকুরের, এটা মিথ্যা কথা বলে লাভ নেই। আর এরকম পাবদা মাছ দেখতে পারবেন, এটা ভোলা মাছ, এটা তো সমুদ্রের মাছ। মোটামুটি এরকমই সব জিনিস পাওয়া যায়। তাহলে আমি আপনাদের কথা দিয়েছিলাম রাত্রিবেলা শিয়ালের ডাক শোনাবো, শিয়াল দেখাবো, খেজুর গুড় কীভাবে তৈরি করে সেটা দেখাবো। সব কিছু আপনাদের আমি দেখালাম। আরও কী দেখাতে পারি সেটা আমি আগে বাড়ির দিকে যাই, মানে আমি যেখানে এসেছি ওখানে যাই, ওখানে গিয়ে সকালে টিফিন করি, তারপরে আমি আবার ঘুরতে বেরাবো এবং সেসব ঘোরার ভিডিওগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো সকালবেলায় বাজারে গেছিলাম, বাজারে গিয়ে আমি বাজারের ভিডিও আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। তারপরে আমি শ্বশুরবাড়িতে রিটার্ন গেলাম, গিয়ে ওখানে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়লাম গ্রামের একটি অন্য সাইডে, যেখানে কিছু দেখার জিনিস আছে, যেখানে ঐতিহাসিক একটা জিনিস আছে। সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে ধরব। ওই জিনিসটি দেখার আগে এই জায়গাটা দেখুন, পুরো চারিদিকে হলুদ সর্ষে ক্ষেত, পুরো হলুদ সর্ষে ক্ষেত। এরকম সর্ষে ক্ষেত এসব গ্রামগঞ্জে প্রচুর দেখা যায়। আর বিশ্বাস করবেন না, মানে চারিদিকে বাতাসে সর্ষে ফুলের গন্ধে ম করছে। আর যে ঐতিহাসিক জিনিসটি আমি আপনাদের দেখাবো বলেছিলাম, এই হচ্ছে সেই জায়গার যাওয়ার রাস্তা। মানে মোটামুটি জমির মধ্যে দিয়ে যেতে হবে। দেখুন সর্ষে গাছ লাগিয়েছে। এই হচ্ছে সেই ঐতিহাসিক একটি দর্শনীয় জায়গা। এই যে ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা এক রাতের মধ্যে, ইংরেজ আমলে এক রাতের মধ্যে একটি ছেলে এই ব্রিজটা তৈরি করেছিল। আর আগে এটাই রাস্তা ছিল, এখন বর্তমানে ওই যে রাস্তাটা হয়েছে। এই ব্রিজটি যেহেতু ভেঙে গেছে, আর এইখানকার লোকের মুখে শুনলাম, এইখানকার লোকের মুখে শুনলাম, এই যে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটিতে একসময় মিঠুন চক্রবর্তী, সুপারস্টার মিঠুন চক্রবর্তী এই ব্রিজে এসে শুটিং করেছিল। মানে একটি বাংলা বইয়ের শুটিং হয়েছিল, আমি সঠিক নামটি জানি না, হয়তো গুগলে সার্চ করলে হয়তো আপনারা নাম পেয়ে যাবেন। অনেক পুরনো বই, পুরো চারিদিকে ফাঁকা, তার মাঝখানে এরকম একটি সুন্দর পুরো ইটের তৈরি একটি ব্রিজ। কত সুন্দর ব্রিজটি! এটা একটি ছোট খাল, খালের মাঝখানে এরকম একটি সুন্দর ব্রিজ। এখন ব্রিজটি
ভগ্ন অবস্থায় রয়েছে, মানে পুরো ভেঙে গেছে, উপরে গাছগাছালি হয়ে গেছে। কিন্তু ব্রিজের পিলারগুলো দেখুন কত মজবুত একটি পিলার। আমি সামনে গিয়ে আপনাদের একটু আমি ভালোভাবে ব্রিজটি দেখানোর চেষ্টা করতেছি। আমি ওই পারটায় গেছিলাম আর এই রাস্তা ধরে আমি এগিয়ে আসলাম। আমাকে হয়তো দেখতে পাচ্ছেন আমি কোথা থেকে হাঁটছি, এই রাস্তা ধরে হাঁটছি। আর তারপরে সামনে এই ব্রিজের মিডিল পজিশনে আমি পৌঁছে গেলাম এবং ব্রিজের থামটি আপনারা দেখুন। এই হচ্ছে পুরো থাম ব্রিজের। এই থামের পরে ব্রিজটি একসময় দাঁড়িয়ে ছিল, উপরে গাছপালা হয়ে গেছে, কিন্তু কত শক্ত পোক্ত একটি ব্রিজ এবং নিচে থামটি দেখলে হয়তো বুঝতে পারছেন কত মোটা ব্রিজ এবং পুরোটাই ইংরেজি আমলে তৈরি হয়েছিল। আগেও বলেছি এই ব্রিজটা আমি শুনেছি, এখানে আমি নিজে যাই না, লোকে মুখে শুনেছি এই ব্রিজটা এক রাতের মধ্যে একটি ছেলে এই ব্রিজটি তৈরি করেছে। এই হচ্ছে পুরো ব্রিজটি, দারুণ দারুণ। একটি নৌকা থাকলে ভালো হতো, তাহলে নৌকাটি ওখানে আছে, যদি নৌকাটি এইখানে থাকতো তাহলে আমি ওই পারে মিডিল পজিশনে গিয়ে ব্রিজের নিচের থেকে আপনাদের আমি দেখানোর চেষ্টা করতাম, বাট কিছু আর করার নেই। এই বাঁধটি দিয়েছে মনে হয় অন্য একটা কারণে। অনেক বড় ব্রিজ। আমি ব্রিজের ওই পারে যাব। পুরোটাই ভেঙে গেছে। এই পাশ থেকে আমি পুরো আরেকবার ব্রিজটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরো ব্রিজটি। আপনারা আসুন এই উদ্ধারণপুরে, তাহলে আপনারা এই ব্রিজটি দেখতে পারবেন। আর জায়গাটির নাম হচ্ছে উদ্ধারণপুর মাসি সাঁকো। এটা হচ্ছে মটরশুঁটি গাছ, এখানে মটরশুঁটি গাছ লাগিয়েছে, সেই মটরশুঁটি গাছে জল দিচ্ছে। ওইদিকে কিছু লোক জল ছেঁচে জমিতে দিচ্ছে, আর এদিকে ধানের বীজ লাগিয়েছে, মানে এর থেকে চারা হবে, তারপরে ধান হবে। আর চারিদিকের পরিবেশটা কত সুন্দর দেখুন। এই দিক থেকে পুরো পরিবেশটা ঠিক এরকম লাগে। এই গ্রামগঞ্জে আসলেই এরকম এইসব দৃশ্যগুলো দেখা যায়, আর খুব ভালো লাগে এসব জায়গায় এসে ঘুরতে, খুব ভালো লাগে। আর এখানে দিদিভাই মাছ ধরছে। মাছ পেলেন? দেখি আমি কি মাছ পেয়েছেন, দেখি এখন কি মাছ পেয়েছে এখানে। এই যে অল্প কিছু কাঁকড়া পুঁটি মাছ এগুলো পেয়েছে। দিদিভাই 4টে বড়শি নিয়ে বসে আছে। দমকলের আওয়াজের জন্য হয়তো কিছু আওয়াজটা ভালো হয়তো ক্লিয়ার আসছে না, জানি না আওয়াজটা কিরকম আসছে। না না, এটা এক রাতে গিয়ে ব্রিজটা তৈরি করেছিল? হ্যাঁ, এক রাতে তৈরি করছে। কোন দেশের করতে পারি না। আচ্ছা, ব্রিটিশ আমলে তৈরি। এখানে মিঠুন চক্রবর্তীর শুটিং হয়েছিল? হ্যাঁ, এখানে শুনলেন মিঠুন চক্রবর্তীর এই শুটিং এই ব্রিজের মতো হয়েছিল। আপনারা আসুন, তাহলে আপনারা এই ব্রিজটি নিজে স্বচক্ষে ভালোভাবে দেখতে পারবেন। এখন আমি ধীরে ধীরে উপর দিকে উঠবো। ওই যে আমরা রাস্তায় উঠবো, ওই রাস্তাতে উঠে আরেকটি জায়গায় যাব, সেখানে গিয়ে আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে বা দেখা হচ্ছে। সামনে একটি মন্দির আছে, আমি আপনাদের মন্দিরটি দেখাবো। তো এই মন্দিরটি খুলেছে, আমি মন্দিরের ভিতরে যাচ্ছি। আমি মন্দিরের ভিতরে উঠবো না, উপরে উঠবো না, যেহেতু আমি জুতো পরে রয়েছি, উঠবো না। কিন্তু চারিদিকের পরিবেশটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কত একটি শান্ত নিরিবিলি সুন্দর জায়গা। অনেক বড় জায়গা জুড়ে এই আশ্রমটি অবস্থিত। আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, আপনারা যখন ওই কাটোয়া শহর থেকে এই শাখাইতে আসবেন, এই পাশে হচ্ছে অজয় নদী। অজয় নদী আর গঙ্গা নদীর সঙ্গমস্থলের মধ্যে চারিদিকে আম জাম কাঁঠাল নারকেল গাছের সারির মধ্যে এরকম একটি মন্দির অবস্থিত, যেখানে আসলে আপনাদের মন ভালো হয়ে যাবে। মন ভালো করার মতো জায়গা হচ্ছে
এই সাকাই আশ্রম। আর এটা হচ্ছে আর এটা হচ্ছে কালী মন্দির, আর এটা হচ্ছে রাধা গোবিন্দর মন্দির। আপনারা এখানে আসুন, কাটোয়া শহর ঘুরুন, সাকাই ঘুরুন, দেখবেন কি করে। আর এইখানে আসলে আপনাদের কি করে যে সময় কেটে যাবে সেটা আপনারা নিজেরা বুঝতে পারবেন না। আমি আরেকবার আপনাদের পুরো জায়গাটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পুরো মন্দিরটি। ঠিক আছে, মন্দিরটি তো আমি আপনাদের দেখালাম। এবারে আমি ধীরে ধীরে উদ্যানপুর দিকে যাব। আমি আপনাদের সেই পুরনো ব্রিজ, মানে গ্রামে ঘুরতে ঘুরতে পুরনো ব্রিজটা দেখালাম, তারপরে ওইখানে একটি বড় মন্দির দেখালাম যেটা সাকাইতে অবস্থিত। তারপরে একটি ঘাটে আসলাম যেটা হচ্ছে নদিয়া জেলার যাওয়ার ঘাট। যাওয়ার সাথে সাথে ওরে বাবা, এটা কি দেখুন, কত বড় একটি খড়ের গাড়ি এত বড় একটি নৌকাতে উঠে গেছে। ভাবা যায়? এই দিক থেকে আমি দেখাচ্ছি আপনাদের। এই হচ্ছে গাড়িটি। এইভাবেই এখানে গাড়ি পাড়া করা হয়, মানে ওপারে এই যে গাড়ি নৌকাটি ওই পারে যাবে, মানে নদিয়া ডিস্ট্রিক্টে যাবে। খালি এই গাড়িটাই নেই, এই গাড়ির সঙ্গে আরও কিছু জিনিস আপনাদের দেখাচ্ছি কি কি রয়েছে। লোক আছে, মোটর সাইকেল আছে, কটা 4 চাক্কা আছে দেখুন, 1টা 2টো আর ওই পাশে 3টে, তার সঙ্গে অজস্র মোটর সাইকেল আছে। এটা হচ্ছে নদিয়া জেলা। এই যে নৌকাটি ওই নদিয়া জেলাতেই যাবে। এই যে যত গাড়িগুলো আছে এখন ওই নদিয়া জেলাতে যাবে। আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, এই যে গঙ্গা দেখছেন, এই গঙ্গাতে অজস্র ডলফিন দেখা যায়। কিছুদিন আগে কাটোয়াতে একটি ডলফিন মারা গেছে, মানে জালে। তবে যে ডলফিনটা ওখানে কিছুদিন আগে মারা গেছিলো, বাট সমুদ্রের ডলফিনের মতো অত মানে না, মানে একটু অন্যরকম। আর এই নৌকাটি আপাতত ছেড়ে দিল, কীভাবে যাচ্ছে দেখুন নৌকাটি। তবে আমি বলবো এইরকম যাওয়া রিস্ক, কত রিস্কে যাচ্ছে দেখুন। আর ভিডিওটা আমি বেশি বড় করলাম না, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যতটা বেশি করে পারেন শেয়ার করবেন। এবারের মতো আসি, আবার দেখা হচ্ছে একটি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, টাটা।